দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আজ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলো। ঢাকার রাস্তা লোকারণ্য ছিল এবং দীর্ঘদিন পরে আপনারা জানেন তারেক রহমান মাত্র ৭ দিন আগেই মানে ১ সপ্তাহের মধ্যেই দেশে ফিরেছেন। তারপরেই তিনি মাকে হারালেন এবং আ দলের চেয়ারপারসনকেও একই সাথে হারালেন। সব মিলিয়ে দেশের মানুষের অভূতপূর্ব সাড়াও আমরা দেখেছি আজকে ঢাকায়। শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়ার বিদায়। এই এটিই আমাদের আজকের আলোচনার বিষয় মূলত। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি গণমাধ্যম ব্যক্তিত্ব বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষারকে। আর এসব নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়ার বিদায়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষারকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আ প্রথমেই বলব যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দাফন সম্পন্ন হলো। আজকের দাফনের যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে মানুষের যে উপস্থিতি ঢাকায়, সব মিলিয়ে কেমন দেখলেন? দিনটা ছুটিও ছিল সরকারি। মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্ত। এটা আনুষ্ঠানিকতার অংশ না। এটি তার নিজের অর্জন। তাকে মানুষ ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। মানুষ তাকে শেষ বিদায় জানানোর সময় উপস্থিত থাকতে চেয়েছে। এবং জানাজা হচ্ছে একটি প্রার্থনা, যে প্রার্থনায় তারা সকলে অংশ নিয়েছেন। আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী জানাজা কিন্তু একটি সমাজের কিছু মানুষ পড়লেই হয়ে যায়, কিন্তু হ্যাঁ। বাকিদের আর পড়তে হয় না। এটা ফার্জে কিফায়া। হ্যাঁ, ৩ জন লোক জানাজা পড়লেই হয়ে যায়। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছেন। এর কারণ হচ্ছে তাকে মানুষ স্বীকৃতি দিয়েছেন যে তিনি প্রকৃত অর্থে জনমানুষের নেত্রী, এবং এই স্বীকৃতি রাজনৈতিক স্বীকৃতি না। এটা একেবারেই ভালোবাসার এবং শ্রদ্ধার স্বীকৃতি। আমি মনে করি যে একজন রাজনীতিবিদের জীবনে এই অর্জন, এটি তার নিজস্ব অর্জন এবং এটি অনুকরণীয়, অনুসরণীয়, এবং এটি ইতিহাসে তাকে অমরত্বের পথে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে বেশ কিছু রিপোর্ট করার জন্য আমাদের ভিডিও ফুটেজে যাদেরকে দেখেছি, অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, একেবারেই রিক্শাওয়ালা যিনি ঢাকায় থাকেন না, তারাও এসেছেন। কেউ একেবারে দলীয় নেতাকর্মী নিয়ে গাড়ি বহর নিয়ে এসেছেন। সেটাই ঘটেছে গতকাল দলের থেকেই। মানুষ তো আসবেই, আসবে সেটা তো তাদের নেত্রী। দলের বাইরের যারা এরকম হ্যাঁ। মানুষ আরো অনেক বেশি। আপনি নিশ্চয়ই মনে করেন না যে এই বিরাট জানাজাতে বিএনপি লোকই ছিল। না, হয়তো অনেক সাধারণ মানুষ 1/3, আমরা আমি হয়তো বলবো 1/3 বিএনপির মানুষ ছিল। বাকি যারা ছিল তারা, এমনকি তার বিরোধী যারা, তারাও সেখানে উপস্থিত ছিলেন। কারণ বিরোধীরাও জানেন যে তিনি কতটা ভালো রাজনীতি করেছেন এবং কতটা সরল, সোজা, আপোষহীন এবং অন্যকে সম্মান দিয়ে রাজনীতি করেছেন। এটা তার বিরোধীরাও জানেন। আমরা এর বাইরে সাধারণ মানুষের যে উপস্থিতিটা কেমন ছিল সেটি আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা অনেকটা জেনেই গেছি সারাদিনে। আমরা এরই মধ্যে আরেকটা জিনিস দেখলাম যে ভারত, নেপাল, পাকিস্তান, এমনকি ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা তারা যেমন দেশের বাইরে থেকে তারা ১ম এ মৃত্যুর খবরের পরপরই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাছাড়া চিঠির মাধ্যমেও শোকবার্তা পাঠিয়েছেন এবং তারা সরাসরি উপস্থিত হয়েছেন আজকে। এই যে উপস্থিতিটা, এটি আসলে মানে এইটা আপনি আমার তো মনে হয় যে খুব ইমিডিয়েট আমরা দেখিনি এরকম আয়োজনটা, এবং এটা ইমিডিয়েটলি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীর মৃত্যু হয় নাই, সেই হিসেবে আমরা দেখি নাই। কিন্তু একজন প্রধানমন্ত্রীর মৃত্যু হলে যারা সার্ক সদস্য দেশ, তাদের এই কার্টেসিটা দেখানোর কথা, এবং সকলেই তাকে সেটা দেখিয়েছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমাদের এই যে আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সৌহার্দ্য, সেটা সম্ভাবনা এখনো মরে যায় নাই। এই বিষয়টি আমাদেরকে আমি মনে করবো যে আশ্বস্ত করেছে। আর এইখানে এসে আবার চিরপ্রতিপক্ষ দুই দেশের দুইজন হাতও মিলিয়েছে, সেটাও আমাদের কাছে পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমরা তো আসলে অশান্তি চাই না এই অঞ্চলে। অশান্তি যারা তৈরি করেন তারা হাত মিলিয়েছেন, এটা দেখে আমার ভালো লেগেছে। আর আপনি যদি বলেন যে নিকট অতীতে আমরা দেখি নাই, আমরা দেখেছি, অন্য দেশে দেখেছি। ভারতে যখন প্রণব মুখার্জি উনি মারা গেছেন, তখন আমাদের এখান থেকে গিয়েছে, অন্যরা সবাই এসেছেন। এটা আসলে একটা কার্টেসি। একটা দেশের নেত্রী বা নেতা যদি ইন্তেকাল করেন তাহলে, বা পরলোক গমন করেন, তাহলে অন্যান্য দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা সাধারণত এসে থাকেন।
তিনি সিটিং প্রধানমন্ত্রী না বলে হয়তো ভারতীয় প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী আসেন নাই। উনি এই মুহূর্তে সিটিং প্রধানমন্ত্রী হয়ে থাকলে তারাও হয়তো আসতেন। নিশ্চয়ই। এখানে মানে কিছুটা তিনি বেশ আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া এখন মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায়। কিন্তু তার ব্যক্তি যে গ্রহণযোগ্যতা মানে সরকারি দায়িত্ব পালনের বাইরেও সেইটাও আসলে তার ইমেজ যেটা সেটা কিছুটা ভূমিকা রেখেছে কিনা? রাজনীতিতে তার সক্রিয়তা শেষের দিকে বাধাগ্রস্ত হয়েছিল। তাকে একটা হাস্যকর মামলায় জেলে পাঠানো হয়েছিল এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল সেটা বোঝাই যায়। এই মামলাটি সম্পর্কে আমার ধারণা হুম, আপনি জানেন। এই টাকাটা আসলে আত্মসাৎ করা জি। হয়নি। এটি একটি ফাউন্ডেশন। হুম, যে ফাউন্ডেশনের টাকাটা একটা অ্যাকাউন্টে না থেকে আরেকটা অ্যাকাউন্টে ছিল। হুম, এটা কিন্তু কোথাও খরচ হয়ে যায় নাই কিংবা কেউ চুরি করে নাই। জি। কিন্তু তাকে আ আমি বলব যে এক ধরনের অদ্ভুত মামলায় উনি সাজাটা পেয়েছিলেন। কিন্তু এই সাজার কারণে তিনি শেষের দিকে সক্রিয়ভাবে রাজনীতিতে শারীরিক উপস্থিতি দিয়ে জি। থাকতে পারেন নাই। কিন্তু এরকম নেত্রী যিনি এরকম একটি উচ্চতায় উঠে যান, তার আসলে হুম, শারীরিক উপস্থিতি খুব একটা দরকার হয় না। হুম, তিনি তার দলের জন্য অনুপ্রেরণা হয়েছিলেন এবং তার দলের লোকজন তাকে ঘিরেই দলের ঐক্য বজায় রেখেছিল। আর একদম শেষের দিকে তার অসুস্থতাজনিত কারণে তিনি আসলে পাবলিক প্লেসে বা পাবলিক কোনো জায়গাতে যেতে পারেন নাই। হুম। আ তারপরেও শারীরিক সক্ষমতাটা ওই অবস্থায় ছিল না। ৫ই আগস্টের এই অভ্যুত্থানের পরপর হুম, তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন এবং এই হ্যাঁ, বক্তৃতাটা খুবই জরুরি ছিল ওই সময়। এই বক্তৃতাটি ওই সময় দেশে যতটুকু শান্ত পরিবেশ ছিল, আমি মনে করি যে এই বক্তৃতাতে সেটার কারণ ছিল। এই বক্তৃতার মধ্যে তিনি প্রতিশোধ নিতে না করেছিলেন। এই বক্তৃতার মধ্যে তিনি বলেছিলেন যে, আ কোন ধরনের প্রতিশোধ কিংবা কোন ধরনের জিঘাংসা, কোন ধরনের আ আক্রোশ, বিদ্বেষ এগুলি যেন আমরা চরিতার্থ না করি। হুম, তিনি বলেছিলেন যে এটা একটা ঐক্যের সময়। হুম, সকলে যেন ঐক্যবদ্ধ থাকে। এই বিষয়টি খুবই আমি মনে করি যে ওই সময়ে হুম। একটা জরুরি কাজ তিনি করেছিলেন। অর্থাৎ তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছিয়ে আসেন নাই। ওই হাসপাতালের বেড থেকে তিনি কথা হুম। বলেছিলেন। আপনার মনে থাকবে যে শেষের দিকে যখন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠক হবে কি হবে না, বিএনপির অনেক এর দিক থেকে না ছিল। কিন্তু তিনি হা করেছিলেন এবং জোরালোভাবে করেছিলেন। সেইটা এবং তারপরে তারেক রহমানের দেশে আসা বা আ আপনি জানেন যে ৩ টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছিল। পরবর্তীতে একটিতে ছিল যদিও অল্টারনেটিভ রাখা ছিল। এই বিষয়গুলো আসলে সক্রিয় এবং আশা করা যাচ্ছিল তিনি আসলে কিন্তু শারীরিক বিবেচনায় হয়তো সেটি আসলে ছিল না। এটা আসলে প্রভাব ছিল কিনা দলের মধ্যে? মানে একেবারেই বিএনপির ক্ষেত্রে। কি এবারের ধরনের নির্বাচনে। প্রভাব? উনার প্রভাব তো হুম, সবসময় ছিল। জি। উনার তো প্রভাবহীন বিএনপি কখনো ছিল না। উনার প্রভাবেই বিএনপি মূলত পরিচালিত হচ্ছে। উনার ওকে। কথাতেই পরিচালিত হচ্ছে। উনার সন্তান খুবই মাতৃভক্ত। ফলে হুম, মায়ের নির্দেশ তিনি পালন করেছেন। একটা পর্যায়ে কিছু জিনিস ছিল যেখানে হুম, আমি যতটুকু জানি যে তারেক রহমানের না ছিল। হুম। কিন্তু তিনি বলাতে তারেক রহমান হ্যাঁ, সেটা হ্যাঁ করেছেন। করেছেন। হুম, এবং শুধু তাই না, বিএনপি যে সংস্কার কমিশনের বৈঠকে বহু কিছু মেনে নিয়েছে। হুম। বহু কিছুতে শুরুর দিকে আপত্তি করল, পরে তারা সেসব বিষয়ে নমনীয় হয়েছে। সবকিছুর পেছনে তার একটা আ পরামর্শ ছিল। এখন এই মুহূর্তে আ খালেদা জিয়া নেই, তারেক রহমান দেশে। এই দুটো পার্থক্য বিএনপির সামনে। আমি তারেক রহমানের ক্ষেত্রে বলছি, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রভাবটা কাটিয়ে উঠে মানে মৃত্যুর যে শোক সেটা নিশ্চয়ই উনি কাটিয়ে উঠবেন। তারপরে ১৭ বছর পরে দেশে ফিরেছেন। বিএনপির সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিন্তু অনলাইন কনভারসেশন টা বেশি হতো তার। সেক্ষেত্রে এখন সরাসরি এবং সামনের নির্বাচন। সেক্ষেত্রে দলের ভেতরে যে প্রার্থী নিয়ে অসন্তোষ, প্রচার নিয়ে এক ধরনের ঝুঁকি থাকে। তারপরে অন্য দলগুলোর সাথে ডিল করার ক্ষেত্রে আ মানে নির্দেশনাটা যেটা খালেদা জিয়ার আপনি বলছিলেন যে প্রভাব মুক্ত কখনো ছিলেন না। সেই প্রভাব রাখার সুযোগ এখন নাই। সেক্ষেত্রে এটা তার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে নাকি এটা উনি সামলে নেবেন বলে মনে হয়? না, আমি মনে করি না এটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ হবে। একটা বড় দলের সবসময় এই বিষয় থাকে। হুম, বড় দলে একাধিক প্রার্থী থাকে, বড় দলে অসন্তোষ থাকে, বড় দলে অনেকেই মনে করেন যে তিনি আ যিনি প্রার্থী হয়েছেন তার চেয়ে বেশি উপযুক্ত। এটা সবসময় থাকে। এটা বেগম জিয়ার সময়ও ছিল। তো বেগম জিয়া বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করেছেন, হুম, আমার ধারণা তারেক রহমান একইভাবেই হ্যান্ডেল করবেন। তিনি এই বিষয়গুলিকে সেইভাবেই বিবেচনা করবেন এবং সেইভাবেই মোকাবেলা করবেন। আর শোক কাটিয়ে ওঠার বিষয়টি আসলে ব্যক্তিগত। তিনি তার ব্যক্তিগত শোক কতদিন বহন করবেন, কিভাবে বহন করবেন এটি সম্পূর্ণ তার নিজস্ব। মাতৃহারা হওয়ার যে শোক, এটা আসলে জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। যে সন্তান মাতৃহারা হয় সে জানে যে তার কতবার মায়ের কথা মনে পড়ে, কতবার বাবার কথা মনে পড়ে পিতৃহারা হলে। ফলে পিতৃ-মাতৃহারা একজন হুম, সন্তান আ কতটুকু তার শোক বহন করবে সেটা কেবল তিনিই জানেন। আমরা বলতে পারি না। তবে
একই সঙ্গে তিনি ভাইও হারিয়েছেন হ্যাঁ। এবং প্রকৃত অর্থে তার পরিবারের তিনি ইমিডিয়েট পরিবার অর্থাৎ হুম, বাবা মা ভাই বোনের যে পরিবার, তাদের তো বোন নাই, হুম, তার ভাইটিকেও তিনি হুম। হারিয়েছেন, অর্থাৎ তার পরিবারে তিনি তিনি এখন একা। সম্পূর্ণ একা হয়ে গিয়েছেন। এই একাকিত্বেরও একটি কষ্ট আছে, যে কষ্টটা উনি ছাড়া কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না। এরকম পরিস্থিতিতে যেসব সন্তানেরা আছেন তারা হয়তো বুঝবেন। আমি শুধু মনে করি যে এই শোককে তিনি শক্তিতে পরিণত করবেন, কেননা বেদনা থেকে মহৎ কিছু সৃষ্টি হয় এবং আমি মনে করি যে এই বেদনা হয়তো তাকে আরো পরিশীলিত, আরো শুদ্ধ, আরো আ প্রতিজ্ঞাবদ্ধ করবে, যাতে তার মায়ের অসমাপ্ত কাজ, তার দলের যে সামনের লক্ষ্য, এই কাজগুলি তিনি আবেগ বিবর্জিত হয়ে যুক্তি এবং মেধা এবং বুদ্ধি দিয়ে তিনি সকল ধরনের রাগ, ক্রোধ, ক্ষোভ, ঘৃণা সবকিছু দূরে সরিয়ে রেখে প্রকৃত একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠার লক্ষ্যে কাজ করবেন। আ যদি তিনি সরকারে যান। আর যদি তিনি সরকারে নাও যান, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দায়িত্বশীল বিরোধী দলের নেতা হবেন। এইটা আমরা প্রত্যাশা করি। এইজন্য যে বাংলাদেশের সামনে আর কোনো হুম, অপশন নাই। বাংলাদেশের সামনে এখন ভালোর দিকে যাওয়া ছাড়া, আলোর দিকে হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে খাদের কিনারায়, আমরা যে হিংসা, বিদ্বেষ, যে ঘৃণা, যে প্রতিশোধকামিতার বাংলাদেশ গড়ে তুলেছি এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, হুম। সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে মানুষ মনে করে, আমরা মনে করি যে এইখানে তারেক রহমানের দায়িত্ব পালনের বড় সুযোগ রয়েছে। আ আপনি যেটা বলছিলেন যে কখনো, কখনো যদি তার না থাকে সেটি তার খালেদা জিয়ার মতামতে হাঁ হয়েছে। অর্থাৎ প্রভাবিত হয়েছেন তিনি। আ শেষ এইরকম সময় কি শেষ করতে হয় জানেন? আমি হ্যাঁ, আপনার প্রশ্নটা জি, বুঝতে পেরেছি। এরকম সময় চিন্তা হ্যাঁ, করতে হয় যে আমার মা থাকলে কি করতেন? আচ্ছা। আমার বাবা থাকলে কি করতেন? হুম, অথবা এরকম সময় পরামর্শ করতে হয় এমন কারো সঙ্গে আ যাদেরকে আপনি বিশ্বাস করেন হুম, অথবা যাদের মেধা বা বুদ্ধির উপর আপনার আস্থা রয়েছে। আপনি বিশ্বাস করেন যে তারা আপনার স্বার্থে নয়, দেশের স্বার্থে আপনাকে ভালো পরামর্শ দেবে। এরকম লোক বেছে নিতে হয়। নেতা প্রকৃত নেতা হয়ে ওঠেন যদি তিনি মেধাবী মানুষদেরকে তার চারপাশে বেছে নিতে পারেন। হুম, আপনি দেখবেন আমাদের নবীজির জীবন তো আমাদের কাছে আদর্শ। হুম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদেরকে দেখবেন হুম, এবং তারপরে দেখবেন তার সাহাবাদেরকে হুম, এবং তাদের গুণাগুণ বিচার করবেন। আপনি দেখবেন যে শ্রেষ্ঠ সমরবিদ, হুম, শ্রেষ্ঠ আযান দানকারী, হুম, শ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি, শ্রেষ্ঠ জ্ঞানী হুম, সব তার চারপাশে, তাই না? শ্রেষ্ঠ ধনী হুম। তার চারপাশে। তাহলে আপনি দেখেন সবচেয়ে সাহসী ব্যক্তি এটা কি তার কিছুটা পাশে। মানে তারা এটা গড়েও কিন্তু নেন কিনা? সিলেকশন। একদিকে মেধাবীরা যেমন ভালো একজন হুম, নেতাকে বেছে নিতে চান, হুম, নেতাকেও মেধাবীদেরকে বেছে নিতে হয়। এটা একটা সিম্বায়োটিক সম্পর্ক, অর্থাৎ হুম, মিথজীবিতা। হুম, আপনি মেধাবী লোককে বেছে নেবেন, হুম, আর মেধাবী লোক আপনাকে বেছে নেবে। হুম, এবং আপনারা একে অন্যের মধ্যে একটা রেসপেক্টফুল রিলেশনশিপ, একটা শ্রদ্ধার এবং হুম। ভালোবাসার, একটা স্নেহের সম্পর্ক তৈরি করবেন, যেটা খালেদা জিয়া করতেন। এবার আমি এবং এই আপনাকে কারণেই তিনি এত শ্রদ্ধা পেয়েছেন মানুষের। কিন্তু উনি মানুষের কথা শুনতেন। উনি জানতেন উনি কি হুম, বোঝেন এবং কি বোঝেন না। এবং তিনি সেই সব ক্ষেত্রে মানুষের উপর আস্থা রাখতেন। ভালো মানুষ বেছে নেওয়ার চেষ্টা করতেন। ওকে। ঠিক এই জায়গাটা যদি আমি তারেক রহমানের হয়ে মানে তার আপনি জায়গাটাকে তার একটা বিশ্লেষণ বক্তৃতা শুনেছেন কি? কোনটা? বেগম জিয়ার। উনি একবার খুব উষ্মা প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে, "তোমরা তো পড়ালেখা করো নাই।" ছাত্রদলের কোনো একটা আচ্ছা। সভায়। উনি না বলছিলেন, দেখিনি। "তোমরা হ্যাঁ, তো পড়ো নাই। হ্যাঁ। তোমরা তো জানো না। হুম, তোমরা পড়ালেখা করো। তোমরা না আচ্ছা, জেনে এসব বলো কেন?" তারপর উনি বলছিলেন যে, "রাজপথ ছাড়ি নাই। এই কথা তো ঠিক না। তোমরা তো রাজপথে থাকো নাই।" মানে আচ্ছা। উনি কিন্তু হ্যাঁ, একদম সরলভাবে সরলভাবে। বলছিলেন। এবং উনি বলেছিলেন যে, আ অশিক্ষিত লোক, উনি একটা ভাষা ব্যবহার করেছেন যে, বস্তির ছেলেমেয়ে নিয়ে যেন রাজনীতি না হুম, করে। বরং উনি বলেছিলেন, "আমি কোয়ালিটি চাই, গুণ চাই।" হুম, কোয়ালিটি গুণ কি হুম, জিনিস? এটা মেধা। হুম, উনি আসলে অশিক্ষিত বোঝাতে গিয়ে এই কথাটা বলেছিলেন আরকি। হুম, এই যে বক্তৃতাটা তিনি দিয়েছিলেন, একটা ছোট্ট বক্তৃতা, এবং তিনি উষ্মা প্রকাশ করেছিলেন। এইখানে কিন্তু তার চরিত্রটা প্রকাশিত হয়েছে। হুম। যে আমি মেধা চাই। রেগে গেলেও তিনি ওই কথাটাই আমি বলেছেন আরকি। মেধা হ্যাঁ। চাই এবং যেভাবে রেগেছেন এটা তেমন কোনো রাগ না। এটা এক ধরনের ধমক। হুম, হুম, আমাদের হুম। মা-বাবা এর চেয়ে বেশি রেগে আমাদেরকে ধমক দিয়েছেন। কিন্তু উনি একটা জায়গায় বলেছেন যে আমি কোয়ালিটি চাই। আমি তারেক রহমানের জায়গা থেকে যে প্রশ্নটি করছিলাম সেটি হচ্ছে, আপনি যেমন বলছিলেন যে একজন নেতা যেমন তার চারপাশে কারা থাকবেন তাদের পরামর্শ নেন যে এই সময় মা বেঁচে থাকলে কি বলতেন। আ শুধু খালেদা জিয়া না, এমনকি আ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সঙ্গে কাজ করেছেন বিএনপিতে এমন অনেক নেতাই এখনো আছেন। এবং তারেক রহমানের আশেপাশে হয়তো উনি চাইলেই পাবেন বা আছেনও। সেক্ষেত্রে বিএনপিকে পরিচালনা করার ক্ষেত্রে মানে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার সহযোগিতা করার লোকে তো আছে বলেই মনে করেন এবং
সেটা উনি সামলে নিতে পারবেন? দল আছে, দলে সবাই থাকে, হ্যাঁ। দলে সব ধরনের সব বয়সের মানুষ থাকে, এবং যারা এত সিনিয়র, আমি মনে করি যে তাদের কাছ থেকে পরামর্শটাই জরুরি। কিন্তু এটাও আপনাকে বিবেচনায় নিতে হবে যে উনি তো এত সিনিয়রদেরকে আদেশ নির্দেশ এইভাবে দিবেন না, হ্যাঁ। তাই না? উনি দেখেন মুরব্বী বলেছেন না, হ্যাঁ, 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 তো হ্যাঁ, মুরব্বীদেরকে হ্যাঁ, আপনি আদেশ নির্দেশ দিতে হ্যাঁ, পারেন? হ্যাঁ, তা হ্যাঁ, তো না, পারেন না। না। অনুরোধ করতে পারেন। ফলে তার নিচের দিকে একটা বিরাট তরুণ হুম, দলবল তার লাগবে, এবং এই তরুণদের নির্বাচনের ক্ষেত্রে তাকে খুবই সতর্ক হতে হবে, যাতে লোভী তরুণ চলে না আসে, দুর্নীতিগ্রস্ত তরুণ চলে না আসে, স্বার্থপর তরুণেরা চলে না আসে, বরং দেশের জন্য কাজ করতে আগ্রহী প্রকৃত মেধাবী তরুণদেরকে হুম। নিয়ে তিনি যদি তার সামনের দিনের রাজনীতি তৈরি করতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশ একটা পরিবর্তনের ছোঁয়া বা পরিবর্তনের একটি সূচনা বাংলাদেশে হবে। আজকে বিএনপি চেয়ারপারসনের যখন জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়, এটি পরিচালনা করেছেন আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অনেক দীর্ঘ আবেগপ্রবণ হয়েছেন, অনেক কথা বলেছেন। কিন্তু মাঝে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না। এটি তিনি বলেছেন। আবার গতকালকে আমরা দেখলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ, সেখানে শেখ হাসিনার নামে একটা বক্তব্য এসেছে। সেখানে যে বক্তব্যটা এসেছে গণমাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হয়েছে এটি। বলা হয়েছে যে কোট করে পড়ছি, "বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হলো।" আরো বক্তব্য আছে। এটি হচ্ছে মূল আ হ্যাঁ, এটা এক কথাটি ধরনের আরকি। অফিসিয়াল বক্তব্য। জি। এই বক্তব্যগুলি সৌজন্যমূলক। তবে আওয়ামী হুম, লীগকে আমি যতটুকু চিনি, আওয়ামী হুম। লীগ এইখান থেকে নতুন, নতুন টুইস্ট তৈরি করতে পারবে। আমি আপনাকে বলে দেই তারা কি টুইস্ট করবে। জি। একটা বলি। হ্যাঁ। এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে না? হুম। আ ভালোমতো কথা বলার সুযোগ পেলে তারা বলবে, "এটা তো ৯০ সাল পর্যন্ত বলেছি। এরপর আর বলি নাই।" আচ্ছা। বুঝছেন? এরা এই ধরনের কথাবার্তা বলে। যেটার কারণে আমি বিভিন্ন সময় তাদের ব্যাপারে অপছন্দ আমি প্রকাশ করেছি। এই জিনিসটি অনেক ভালো হতো যদি হুম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার এই অবদানের কথা মনে রেখে হুম, তাকে যে জেলখানায় পাঠানো হয়েছিল এবং জেলখানায় যে তাকে খুব মানবেতর পরিস্থিতিতে হুম। রাখা হয়েছিল, সেইটা যদি না করা হতো তাহলে এই সৌজন্যটা প্রকাশিত হতো। আপনি আচ্ছা। জেলখানায় ইঁদুর দৌড়ায়, হুম, জেলখানায় স্যাঁতস্যাঁতে সাথে কক্ষের মধ্যে একজন আর্থ্রাইটিস রোগীকে, যিনি ক্রনিক আর্থ্রাইটিসে ভুগছেন, যার হাঁটুর ক্ষয় হয়েছে, হুম, যার অন্যান্য রোগ রয়েছে, লিভারের হুম, ক্ষতি হয়েছে, এরকম একজন রোগীকে আপনি ওইখানে আটকে রাখার কি খুব প্রয়োজন ছিল? তখন হুম, গণতন্ত্র অবদানের কথা মনে ছিল না? হুম, নজরুল ইসলাম খান এই ব্যাপারটিকেই বলেছেন আসলে যে, এই হুম, দায় কি কেউ এড়াতে পারে? হুম, অভদ্র আচরণ কিংবা আ এক ধরনের অসদাচরণ, হুম, এই দায় কি কেউ এড়াতে পারে? হুম। এটা পারে না আসলে। এটা হচ্ছে নজরুল ইসলাম খানের বক্তব্য। হ্যাঁ, নজরুল আমি ইসলাম আমি খান। নিজেও এটা মনে করি। হ্যাঁ, আজকে যে সম্মান, এই যে হ্যাঁ, লক্ষ, লক্ষ লোক, মানুষের যে উপস্থিতি। মানুষ যে দিল, হুম। এই ভালোবাসা তখন মানুষ দেখাতে পারে নাই কার ভয়ে? কিসের ভয়ে? আমি আরেকটি সেই বিষয় আসি। ভয়ের রাজত্ব কে তৈরি করেছিল? সেই স্বীকৃতিরই, হুম। সেই কনফেশন দরকার আসলে। সেই ওকে। কনফেশন তো করে নাই। আ আ নজরুল ইসলাম খান হচ্ছেন দলের নেতা। নিজের ভুল স্বীকার না হুম, করে অন্যের জন্য হুম। কথা বলে আসলে খুব একটা উনি কাজ হয় রাষ্ট্রীয় না। দায়িত্ব পালন করেছেন এবং উনি দলের নেতা। বিএনপির পক্ষ থেকে এই কথাটি বলেছেন। কিন্তু আইনি উপদেষ্টা আসিফ নজরুল, যিনি এই মুহূর্তে উম মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার জায়গা থেকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দায় আছে। আ এবং আ তিনি এটা ব্যক্তিগতভাবে মানে সাংবাদিকদের সাথে যখন কথা বলছিলেন, একটা প্রশ্নের জবাবে কথা বলতে যেয়ে এই মতামত দিয়েছেন। আসলে দলের পক্ষ থেকে বলা এক ধরনের, কিন্তু উনার জায়গা থেকে এটি বলা আসলে কোন ইঙ্গিত বহন করে কিনা আপনার কাছে? নাকি নিতান্তই ব্যক্তিগত একটা মত হিসেবে দেখতে না, চান আমার আপনি? কাছে কোনো কিছু এটা ইঙ্গিত বহ মনে হয় না। উনি এই ব্যাপারটি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে জীবদ্দশায় তার প্রতি খুব ভালো আচরণ করা হয়নি। এটাই হয়তো বোঝাতে চেয়েছেন। আর যদি সত্যিই দায় থাকে তাহলে তার আইনি ব্যবস্থা নেবেন, কিছু একটা করবেন। হুম, উনারা তো কত কিছুই করেন। আমি তো হুম, মনে করি আপনার একটা সাক্ষাৎকার নেওয়া উচিত তার। কারণ 'প্রথম আলো' প্রকাশের পরে সবচেয়ে বেশি কলাম প্রকাশিত হয়েছে যে কয়েকজন মানুষের, তার মধ্যে আমাদের আসিফ ভাই আছেন, আসিফ আচ্ছা। নজরুল আছেন। ফলে আপনারা একদিন তাকে ডাকেন, জিজ্ঞেস করেন যে কি, অথবা একটা কলামই না হয় লিখুক। হুম, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি মনে করি যে এটা তিনি বলেছেন আ আ এইভাবেই যে অসম্মান করা হয়েছে, হুম, যে ধরনের আচরণ করা হয়েছে একজন অসুস্থ, রোগাক্রান্ত মানুষের প্রতি, যিনি কিনা ৩ বার প্রধানমন্ত্রী, একটি বৃহৎ দলের নেত্রী। এই বিষয়গুলি খুব একটা ভদ্র আচরণ হয় নাই। আমি হয়তো সেটাই
উনি হয়তো সেটাই বলেছেন এইভাবে, আমি জানি না, ওনার কথা আমি ব্যাখ্যা করবো কিভাবে, হ্যাঁ, তাই না? মানে যেহেতু উপদেষ্টা সেই জায়গা থেকে আমি আপনার কাছে আমি তো শুনছি যে ওনার কথা ব্যাখ্যা করতে পারবো না। উপদেষ্টারা উপদেষ্টাদের জায়গা থেকে ব্যাখ্যা করবেন। জীবনে আমি উপদেষ্টা তো দূরের কথা, আমি তলদেষ্টাও হই নাই। আচ্ছা, তুষার ভাই, এবারে একটা মানে একেবারে গতকালকের ঘটনা। যেমন একটা দলের প্রধান চেয়ারপারসন তিনি মারা গেছেন। সেই দিন দলীয় মিটিংটা আসলে শোকাবহ ছিল। তারপরেও একটা মিটিং হচ্ছে, ফর্মালিটির জন্য করতে হয়েছে। তারেক রহমানকে অত্যন্ত কাম এবং অত্যন্ত ব্যথাতুর দেখাচ্ছিল ছবিতে। এটি স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। আ তার তো মা। কিন্তু আমরা দলীয় সিদ্ধান্তগুলোও নেওয়া হয়েছে পরপর দেখলাম। তার মধ্যে একটি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ জনকে বহিষ্কারের আদেশ এবং গতকালকে দেয়া হয়েছে। এইটা আপনার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয় কিনা? মানে আমাদের কাছে মনে হচ্ছে ওই দিনটি অন্য দিনও তো নির্বাচনের হতে আগে পারত। এগুলি একটা সিগন্যাল। হুম, সিগন্যালটি হচ্ছে যে দলের নির্দেশ না মানলে হুম, অনেক হেভিওয়েট কিংবা অনেক বেশি হুম। পরিচিত জনপ্রিয় ব্যক্তিও দলের হ্যাঁ, শৃঙ্খলামূলক যে আচরণ, সেই আচরণ পেতে পারে। অর্থাৎ শৃঙ্খলামূলক যে হুম। ব্যবস্থা, দল সেটা নিবে। আমার ধারণা এটা একটা ছোট্ট মানে সিগন্যাল, রুবিন ফারহানাও যাতে আছেন অন্যরা তার মধ্যে। আছেন। তবে সাধারণত বড় দলগুলি কি করে? বড় দলগুলি সাধারণত এরা যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকেন, তাহলে হুম, নির্বাচনের পরে কোনো একটি সময় গিয়ে তাদেরকে ক্ষমা করে দেয়। কেননা আ আ পরিবারের মধ্যে এই যে এক ধরনের আবেগ অনুভূতি হুম, দিয়ে হুম। হঠাৎ একটু উচ্চকিত হয়ে ওঠা, এটা তো থাকে। হ্যাঁ। তাই না? নিজেদের হ্যাঁ, পরিবারেও তো হ্যাঁ, থাকে। আমরা হ্যাঁ। ছোটবেলায় করি না যে হুম, ঈদের লাল জামাটা পেল কেন হুম, অমুক ভাই, আমি কেন পেলাম না বলে আমরা একটু উত্তেজনা প্রকাশ হুম, করি না? তো সেরকম দলগুলি একটা পর্যায়ে গিয়ে এগুলি ক্ষমা করে দেয়। আমি এগুলোকে খুব বড় করে দেখি না। আমি মনে করি যে দল যে সিদ্ধান্ত হুম, না মানলে যথেষ্ট ব্যবস্থা নেবে, এটা তার একটা সিগন্যাল। আমার এটাও ধারণা যে দল যদি ক্ষমতায় যায় তাহলে একসময় হয়তো এখানে অপরাধ বিবেচনা করে যাদের হুম, অপরাধ কম হুম। তাদেরকে হয়তো ক্ষমাও করে দেবে। আ এখন দাঁড়িয়ে যদি দেখা হয় যে গতকালকের আগে পর্যন্ত একরকম থাকলেও এখন তারেক রহমানের একক দক্ষতা বা সক্ষমতার উপরে আসলে মানে নেতৃত্বের উপরে আসলে বিএনপি এসে দাঁড়ালো কিনা? এর আগে পর্যন্ত মাথার উপরে যেভাবেই থাক, আ আপনি যেটা বলছেন যে খালেদা জিয়া ছিলেন, কিন্তু এখন তো নেই। একেবারে পুরোপুরি নেই এবং সামনে নির্বাচন। সেক্ষেত্রে আসলে একটা বড় ধাক্কা, মানে মানসিকভাবেই হোক আর যেভাবে হোক বা সিদ্ধান্তের ক্ষেত্রে কখন উনি আসতে পারে? দলের আ ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো জি। ছিলেন। তাই উনার কাছে কিন্তু দল অনেকদিন ধরেই আছে। হুম। কেননা বেগম খালেদা জিয়া তো একটা সময় পর্যন্ত সরাসরি নির্দেশ আদেশ দিতে দিতে পারছিলেন না। পারেননি। হ্যাঁ। জেলখানায় ছিলেন, অসুস্থ ছিলেন। ফলে তো উনি তো অনেকদিন থেকেই সিদ্ধান্ত দিচ্ছেন। তাই নতুন করে তার কাছে একক সিদ্ধান্তে দল চলে এসেছে, ব্যাপারটা তা না। উনি আচ্ছা। শুধু তার সবচেয়ে কাছের যিনি হুম, মুরুব্বি, তার মা, তার সঙ্গে হয়তো আলোচনা করে নিতে পারবেন না, এতটুকুই। কিন্তু হুম, এর বাইরে তিনি তো সিদ্ধান্ত দিচ্ছিলেন, সেভাবেই হুম, সিদ্ধান্ত দেবেন। আর উনি ইদানিং এবং তার আগেও তার বিভিন্ন কথাবার্তায়, তার কাজে যে বিষয়গুলি বারবার বলেছেন, সেটা হচ্ছে যে তিনি আমরা এই ফিলসফিতে বিশ্বাস করতে শুরু করেছেন। তো এই হুম। আমরা ফিলসফিতে তিনি যদি থাকেন, তাহলে তো তিনি যার সঙ্গে যেটা আলোচনা করার কথা তার সঙ্গে সেটা আলোচনা করবেন। আপনি এইটা আমরা এইটা বলতে আমার আসলে মনে হয়। দলের সবার হ্যাঁ, উনি প্রায়ই হুম, বলেছেন যে আমরা, হুম, উই শব্দটা উনি ব্যবহার হুম, করেন প্রায়। তো উই শব্দটি যিনি ব্যবহার করেন, তিনি হয়তো যার সঙ্গে প্রয়োজন তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। আর যেটা তিনি মনে করবেন একক নিবেন, সেটা তাই করবেন। সাধারণত ভালো নেতারা সেটাই করে। যে সিদ্ধান্ত সে নিজে নিতে পারে, হুম, সেটার জন্য অনেক আলোচনা করে না। আর যে সিদ্ধান্তের অনেক ইমপ্যাক্ট বা অনেক ধরনের হুম। বিরোধিতা হতে পারে বা অনেক ধরনের ঝুঁকি আছে, সেগুলি তারা মানে ভালো নেতারা অন্যদের সাথে আলাপ করেন। আমি একটু এভাবে দেখতে চাই যে আওয়ামী লীগ মাঠে নাই। আমি নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছিলাম, নির্বাচনের আগের নেতৃত্বটা এই সময়টা প্রত্যেকটা দলের জন্য গুরুত্বপূর্ণই মনে হয়, বিশেষ করে রাজনৈতিক দলের ক্ষেত্রে। এক্ষেত্রে আওয়ামী লীগ মাঠে নাই, কাজে আওয়ামী বিএনপির লীগের নেতাগুলা মাঠে নাই। আওয়ামী লীগ তো আচ্ছা। আছে, ভোটাররা আছেন। আজকে জানাজা পড়তেও আওয়ামী লীগের ভোটাররা এসেছে কিন্তু। হুম। এবং এসে তারা সেই শ্রদ্ধাটা জানিয়েছে। প্রকৃত যারা আওয়ামী লীগ করে বা যারা রাজনীতি করে বা যারা রাজনীতি সচেতন জনগণ, তারা কিন্তু এইরকমই। না। তারা কিন্তু হুম, বিরোধী দলে যে থাকে বা যে বিরুদ্ধ দল, হুম। তাকে অসম্মান করে না। বরং তাকে সম্মান করেই রাজনীতি করে। এটাই তো বাংলাদেশের রাজনীতি হ্যাঁ, ছিল। ধরেন সেটা আওয়ামী হচ্ছে লীগের সেই নেতাগুলা মাঠে নাই যারা অসম্মানের রাজনীতি তৈরি করেছিল। যারা হুম, কথায়, কথায় একে অন্যকে অপমান করার রাজনীতি চালু করেছিল। হুম। তারা নাই। না বাকি সেটা যারা নাই। কিন্তু আমি এই জায়গাটা বলার চেষ্টা করছি যে যারা মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তারা মার্কা নিয়ে যে ভোটে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপির সাথে, সেটা নাই। সেক্ষেত্রে বিএনপির আসলে খুব বেশি অসুবিধা নাই। তাদের ভোটার বেশি আছে। না, না, এরকম ধরে নেয়া হয় না, যে না, এই ভোটাররা কি মানে ভোট দিবে বিষয়টা না? সহজ হবে কিনা? না, না, আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দেবেন। হুম, তো আওয়ামী লীগের ভোটারদের একটা অংশ নিশ্চয়ই ঠিক করবেন কাকে ভোট দিবেন।
সেই জায়গাটা যাতে বিএনপি হয়, আমি মনে করি বিএনপি সেই চেষ্টাটা করা উচিত। কারণ একটা লিবারেল রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল যদি কাছাকাছি থাকে, তার ভোটারদেরকে টেনে আনার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের ভোটাররা তো ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী না। আওয়ামী লীগের ভোটাররা তো একনায়কতান্ত্রিক রাজনীতিতে আসলে বিশ্বাসী না। আওয়ামী লীগের ভোটাররা দেখেন যে আওয়ামী লীগের ভোট যখন হয়েছিল, ভোট দিত না, কিন্তু আসতো না। আওয়ামী লীগ যখন ঠিক মতো ভোটে জিতেছে, সেই সময় যত পার্সেন্ট ভোট পেয়েছে, এরপরে সেই পার্সেন্টেজের অর্ধেক লোককেও ভোট কেন্দ্রে আনতে পারে নাই। তাহলে কারা ভোট দিতে আসে নাই, তাই না? দেশের সাধারণ ভোটাররাই আসে। হ্যাঁ, হিরো আলমের একটা সিটের মধ্যে ভোট হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, কত পার্সেন্ট ভোট দিতে এসেছিল। তাহলে তারা ভোটারদেরকে আনতে পারছিল না। এর মানে কি, যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও আওয়ামী লীগকে ভোট দিতে আসতো না। তাহলে এই ভোটাররা যদি এইবার আসে ভোট দিতে, তারা নিশ্চয় একটা দলকে বাঁচবে। তাহলে সেই দলটা কে হবে? আমার ধারণা যে বিএনপি যদি চেষ্টা করে, তাহলে একটি বড় অংশের ভোট তারা চাইতে পারবে এবং তারা হয়তো পেয়েও যাবে। এটা নির্ভর করবে হচ্ছে তারা কিভাবে এই ভোটারদেরকে অ্যাপ্রোচ করছে এবং এলাকাতে তাদের কর্মী এবং নেতারা কি ধরনের আচরণ করছেন, কি ধরনের প্রতিশ্রুতি বিএনপি ভোটারদেরকে দেবে, তার উপরে নির্ভর করবে। ভোটাররা একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ভোটাররা নিশ্চয়ই ভোট দিতে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি আজকে আমরা আলোচনা শেষ প্রান্তে, যদিও এখনকার নির্বাচনের আলোচনার মধ্যে আছি, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম যে এক ধরনের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আমরা দেখছিলাম, অংশগ্রহণের মধ্যে এটা অনুমান করা যাচ্ছিল, এবং মানুষের যে বক্তব্যগুলো আমরা দেখেছি গণমাধ্যমে, সেখানেও সেই ধরনের বক্তব্য এসেছে। অত্যন্ত ভালোভাবে তারা এই বিষয়টিকে দেখছেন এবং ইতিহাসের সাক্ষী হতে আসছে, এরকম বলেছেন অনেকে। আমার প্রশ্নটা আপনাকে, যে খালেদা জিয়াকে আপনিও দীর্ঘ সময় দেখছেন বাংলাদেশের রাজনীতিতে, প্রধানমন্ত্রী ৩ বারের বলা হয়, কিন্তু প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, এবং তার যে ব্যক্তিত্বের ইমেজ, যেটি আগে বলা হতো গৃহবধূ, তারপরে উনি সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, তারপরে সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে ছিলেন, ফার্স্ট লেডি ছিলেন, তারপরে নিজে একটি দলের নেতৃত্ব দেন এবং প্রধানমন্ত্রী হন। ১০ বছরের বেশি সময় তিনি দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কোন ইমেজটা সামনে থাকে এবং তার মূল্যায়নটা ব্যক্তি জায়গা থেকে যদি আপনি বলেন? এটি আমার শেষ প্রশ্ন। ব্যক্তি হিসেবে তিনি একজন সৎ, পরিশ্রমী এবং সিদ্ধান্ত গ্রহণে অবিচল একজন মানুষ ছিলেন, যে কারণে তাকে আপোষহীন এই খেতাব বা এই উপাধিটি মানুষই দিয়েছিল, তার দলের লোকজন দেয় নাই কিন্তু। এবং এই আপোষহীনতা তিনি বজায় রেখেছেন। আমি মনে করি তার ব্যক্তি চরিত্রের যে গুণাবলী, তার যে গ্রেসফুল প্রেজেন্স বা তার যে অভিজাত উপস্থিতি, এই উপস্থিতি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আপনার কি নাই এটা বিবেচ্য বিষয় না, আপনার কি আছে তাই নিয়েই কিন্তু আপনাকে সামনে দাঁড়াতে হবে মানুষের। ফলে আমি আমার এক ছোট বোনের লেখা পড়ছিলাম। ছোটবেলায় সে সম্ভবত যখন তিনি এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, ওই সময় সে তার বাবার সাথে তার একটি ক্যাম্পেইনে গিয়েছিল। তার বাবা তখন ত্রাণ বিষয়ক সম্পাদক ছিল। তো সে লিখছে যে ম্যাডামের শাড়ির একটা জায়গা রিফু করা, এটা তার ভাষা। আচ্ছা, তো সেই রিফুটা তো আপনি দেখতে পান নাই, সে কাছে ছিল বলে দেখতে পেয়েছে, তাই না? কিন্তু এই রিফু করা শাড়ি নিয়েও তিনি তার যে অভিজাত উপস্থিতি সেটা বজায় রাখতে পেরেছেন। এটা পড়ে আমি আমি আজকেই পড়েছি লেখাটা। এটা পড়ে আমি খুব অবাক হয়েছি, কারণ আমি এটা কখনো জানতাম না। আমরা যখন ছোট তখন আমরা দেখেছি যে ফজলুর রহমান একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, যেখানে তারেক রহমান বলছিলেন যে তার বাবার শার্ট প্যান্ট ছোট করে দেয়, তখন তারা পরেন। এই যে সত্যতার একটি ব্যাপার ছিল, এই বিষয়টিকে আর কে কিভাবে ধারণ করেছেন জানি না, কিন্তু তিনি এটা ধারণ করার চেষ্টা করেছেন, তার কথায় বার্তায় সৎ থাকার চেষ্টা করেছেন। একটা দলের মধ্যে সব সৎ লোক নিয়ে মানে কাজ করা যায় না। দলের মধ্যে কত রকম লোক ঢুকে পড়ে, কত উদ্দেশ্যের লোক ঢুকে পড়ে। আর বিএনপি হচ্ছে এক ধরনের, আমি বলবো যে সকল দল থেকে আসা মানুষের একটা প্ল্যাটফর্মের মতো। এখানে ন্যাপ থেকে লোক এসেছে, এইখানে ওয়ার্কার্স পার্টি থেকে লোক এসেছে, এখানে কমিউনিস্ট পার্টি থেকে লোক এসেছে, এখানে সামরিক বাহিনী থেকে লোক এসেছে, এখানে মুসলিম লীগের লোক এসেছে, তো এইখানে আওয়ামী লীগের লোক এসেছে। তো অনেক দলমতের লোকেরা একটা বাংলাদেশের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে একত্রিত হয়ে তারা একটি রাজনৈতিক দল তৈরি করেছেন। এরকম একটি দলকে এক জায়গায় রাখার জন্য তিনি নানান সংগ্রাম করেছেন। এর মধ্যে দিয়েও তিনি তার যে ব্যক্তিত্ব সেটাকে অক্ষুণ্ণ রেখেছেন। আর সবাই যখন বলেন যে তিনি একজন সেনা অফিসারের স্ত্রী, সেখান থেকে একদিন তার স্বামী সেনা অধিনায়ক হয়েছেন, সেনা প্রধান হয়েছেন, কিন্তু প্রথম দিন তার তিনি সেনা প্রধান ছিলেন না। ফলে তিনি কিন্তু
সেই স্বল্প বেতনের সেনা অফিসারের সংসার থেকে সেনা প্রধান হওয়া পর্যন্ত একটা জার্নি করেছেন, লম্বা। এবং তারপরে তিনি আবার তার প্রেসিডেন্ট স্বামী, তখন কিন্তু প্রেসিডেন্ট, সেনা প্রধান নয়, না, প্রেসিডেন্ট স্বামীর মৃত্যুর পরে তিনি একটি ভেঙে চুরে যাচ্ছে এমন একটি দলকে ধরে রাখার জন্য রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি কিন্তু রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক ছিলেন, আমার মনে আছে, আমি তখন অনেক ছোট। তিনি একাধিকবার বলেছিলেন রাজনীতিতে তার আগ্রহ নাই, তিনি বাধ্য হয়েছিলেন আসতে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যে দায়িত্ব পালন করতে হয় এটা তিনি দেখিয়েছেন। আমরা সবসময় এইটাই আশা করি এরকম কোন পরিবার থেকে বা এরকম কোন লেগেসি থেকে আসা মানুষজন তাদের লেগেসিটাকে সম্মান করবেন, তাদের এই ঐতিহ্যটাকে সম্মান করবেন, তাদের এই কমিটমেন্টটাকে সম্মান করবেন। অন্য যা কিছু সমালোচনা থাকুক, আমি মনে করি যে এই যে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে ছেড়ে কোথাও যান নাই, আমি এটাকে সম্মান করতে চাই। কারণ তার সুযোগ ছিল, তিনি 1/11 সময় চলে যেতে পারতেন, যান নাই। এবং এইবারও তিনি যখন লন্ডন গিয়েছিলেন তিনি জানতেন তার অসুস্থতা কত প্রবল, তিনি চাইলে লন্ডনে থাকতে পারতেন, আসতেন না, নিশ্চিত, তাই না? বা হয়তো তার ছেলের সাথে 25 তারিখে ফিরতেন, কিন্তু তিনি তো সেটা করেন নাই, তিনি ফিরে এসেছেন। আমি মনে করি এই বিষয়টাকে সম্মান দেওয়া উচিত। যে জনগণ তাকে এত শ্রদ্ধা দেখিয়েছে, তিনি সেই জনগণের বুকে ফেরত আসতে চেয়েছেন, জনগণের কাছেই মরতে চেয়েছেন। তো আমি মনে করি সেই গানের লাইন তো আমরা বলি যে এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, আমরা বলি, কিন্তু কয়জনই বা সেটা প্রমাণ করতে পারে? উনি সেটা প্রমাণ করেছেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার। আজকে খালেদা জিয়ার, আপনারা জানেন যে রাষ্ট্রীয় মর্যাদা যে দাফন সম্পন্ন হলো, এর মধ্যে দিয়ে একটি ইতিহাসের সময়ের শেষ হলো। হয়তো বিএনপি নতুন ভাবে ভাববে, কিন্তু দেশের মানুষের একটা অভাবনীয় সাড়া আমরা দেখেছি ঢাকার রাস্তায়, লোকে লোকারণ্য ছিল। সেটি আমাদের আলোচনার বিষয় ছিল। এমন রাজনৈতিক নানা বিষয়ের আলোচনা দেখতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ, প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।